দূরেও কাছে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাহিদা নাসির ইয়াসমিন সময় যোদ্ধার পক্ষ থেকে। সময় যোদ্ধা সময়ের কথা বলে, সময়কে সাথে নিয়ে চলে। বাংলাদেশের কথা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের কথা বলে। সেই সাথে বাংলাদেশের আপামর জনগণের কথা বলে। অন্যান্য অনলাইনের যোদ্ধাদের সাথেও আমরাও সমবেত হয়েছি এই যুদ্ধে, যেখানে বাংলাদেশ থেকে আমাদের স্বাধীনতা হরণকারী ৭১ শক্তিকে আমরা পরাজিত করতে পারি। আর সেই সুবাদে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে, বিশেষ করে তাদের যেখানে অবস্থান যুক্তরাষ্ট্রে, তাদের ভূমিকা তারা অবিরামভাবে চালিয়ে যাচ্ছেন। আর এই দুইজন ব্যক্তিত্ব হচ্ছেন আজকে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন শত কাজের মাঝেও। ওনাদের একজন হচ্ছেন ডক্টর প্রদীপ রঞ্জন কর, সাবেক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, এবং উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং একজন আওয়ামী লীগের বিশিষ্ট ব্যক্তি। আমার সাথে আরেকজন রয়েছেন, ওনার নামের সামনে প্রকৌশলী আমরা জানি, ওনার নামের সামনে একটা বিশেষণ রয়েছেন, কিন্তু ব্যক্তি জীবনে প্রকৌশলীর পেছনেও বাদ দিয়ে উনি আমাদের সবার সাথে বাংলাদেশকে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বত্র উনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আমাদের সবার সাথে। আর উনি হচ্ছেন আমাদের মানবতার পক্ষে কাজ করেন, আমাদের সবার পরিচিত এবং আওয়ামী লীগের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে উইকডেজে আপনাদের নিজস্ব কাজ রেখে আমাদের সময় যোদ্ধাতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসমিন। আমি ডক্টর প্রদীপ কর। আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমেই প্রশ্ন করছি আমাদের ডক্টর প্রদীপ রঞ্জন কর দাদা আপনাকে। আপনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সেই সুবাদে বর্তমানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর যে অবিরাম অত্যাচার চলছে আজকে 2 বছর ধরে এখনো বন্ধ হয়নি, একজন মুক্তিযোদ্ধার ভূমিকা থেকে বা আপনার যুদ্ধের যে আপনাদের একটা অবদান ছিল সেখান থেকে আপনার মানসিক অবস্থাটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ ইয়াসমিন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বর্তমান বাংলাদেশকে দেখে মনে হচ্ছে যে আমরা 71 সালে যে যুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতা বা সেই অর্জন বাংলাদেশের মানুষ সেটাকে হারিয়ে ফেলতে বসেছে। তার কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাধীনতার যে সমস্ত বড় বড় অর্জন যেগুলো আমাদের ছিল, যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করা, আমাদের বৈষম্যহীন বাংলাদেশ করা, আমাদের অর্থনৈতিক মুক্তি ইত্যাদি আমাদের যে লক্ষ্য ছিল, এবং যে লক্ষ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল, এবং আমাদের জিডিপি যেখানে 6.8% হয়েছিল, সেই দেশকে আজকে এই গত 5ই আগস্টে, গত 2024 সালের 5ই আগস্টের যে, আমি এটাকে কোনো বিপ্লব বলবো না, এটাকে আমি কোনো আন্দোলন বলবো না, এটা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে, এবং আমাদের পশ্চিমা রাষ্ট্রের ভাষায় এটা একটি রিজিম চেঞ্জ, সেটার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আজকে বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের সবগুলো অর্জনকে আজকে বিলীন করে দেওয়ার নানান রকম ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, যার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে
অত্যন্ত আহ, ভারাক্রান্ত মনে হচ্ছে নিজেকে, এবং নিজেকে আজকে কষ্ট বোধ করি যে বাংলাদেশের মানুষ 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 থেকে 4 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং কোটি কোটি মানুষের কষ্টের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছিল, সেই বাংলাদেশ আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আজকে যে উন্নয়নের মডেল ছিল, সেই বাংলাদেশ আজকে আমি মনে করি যে তারা আজকে অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে আমার কাছে। সে কারণে আজকে সত্যিকার অর্থে যদি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে আবার যদি বাংলাদেশের হাল ধরে, হয়তো বাংলাদেশ আবার তার পুরনো যেদিকে যাচ্ছিল, বাংলাদেশের উন্নয়ন বলেন, বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থায় ছিল, আমরা সেটা হয়তো আবার ফিরে পাওয়ার কথা ভাবতে পারি। এই আমার মূল্যায়ন এই মুহূর্তে আর কি। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আসছি আমাদের প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইয়ের কাছে। সম্প্রতি আমরা একটা নিউজ দেখতে পেলাম, সেটা হচ্ছে যে তারেক রহমান বললেন যে আমরা একসাথে আছি, একসাথে থাকবো। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে যখনই আমাদের নেত্রীর আসার একটা ঘোষণা আসে বা নেত্রী বলেন আমরা আসবো, এবং এবার যখন নেত্রী বলছেন, তখনই তারা সবাই মিলে, বিএনপি এবং জামাত মিলে, আমাদের নেতৃবৃন্দ হোক, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগে যারা রয়েছেন, সবার উপর একটা অত্যাচার শুরু হয়ে যায়। এই অত্যাচারটার কারণ কি? তারা কি আমাদেরকে ভয় পায়, নাকি আমাদেরকে তারা বোঝাতে চেষ্টা করে যে তারা আমাদেরকে প্রতিহত করবে? আপনার দৃষ্টিতে সেটা কি মনে হচ্ছে মোহাম্মদ আলী ভাই? আমি আবারও নিজেকে ধন্য মনে করি, নাহিদা নাসের ইয়াসমিন আপা, আপনি আমাকে সংযুক্ত করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন আপনার জনপ্রিয় শোতে। যে বিষয়ের অবতারণা করেছেন যে বাংলাদেশ আজকে কোথায় এবং আমাদের আওয়ামী লীগের ফেরার পথ কতটুকু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং ওরা আমাদেরকে, তারেক রহমান, বিএনপি, জামাত আমাদেরকে ভয় পায় কিনা, এই কথাটা বললে এটা আমি মনে করি যে সত্যের অপলাপ হবে, যে আমরাই বরং ভয় পাচ্ছি ওদেরকে। যে স্বাধীনতা বিরোধী যে শক্তি, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, সেই ৯৩,০০০ পাকিস্তানি সশস্ত্র যোদ্ধারা যাকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে সারা জাতি হাতে গোনা কতিপয় রাজাকার, আলবদর আল শামস স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া ঐক্যবদ্ধ ছিলাম। সেই ঐক্যবদ্ধ শক্তির কৃষক, শ্রমিক, ছাত্র জনতা একসঙ্গে আমরা যার যা কিছু আছে তাই হাতে তুলে দিয়েছিলাম। আমরা শত্রুকে পর্যস্ত করতে সক্ষম হয়েছিলাম। আমাদের পাশে দুটি বৃহৎ শক্তি আমাদেরকে সহযোগিতা করেছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমাদের পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমরা দীর্ঘদিন টানা, কি বলবো, 17 বছর, 16 বছর, আগের 5 বছর, এই 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ৭৫-এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তারা প্রথম এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রতিশোধ নেয়। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা স্বাধীনতা বিরোধী সেই যুদ্ধাপরাধী এবং ৭৫-এর ঘাতক তাদের বিচার করেছিলেন, কিছু বিচারের রায়ও কার্যকর করেছিলেন, কিন্তু আমাদের সেই মিশন সম্পন্ন হয়নি। ওরা ছলে বলে কৌশলে, অর্থে বিত্তে শক্তিশালী হয়েছে, এবং যেই পরাজিত পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান,
এবং কি বলে মুসলিম বিশ্বের শতকরা 100টা দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আবার মানে এই 24-এর 5ই আগস্টে কঠোরভাবে আঘাত হেনে আমাদেরকে পর্যদস্ত করেছে। আমরা দিশেহারা ছন্ন ছাড়া। আমাদের নেত্রী আল্লাহর রহমতে উনি প্রাণে বেঁচে গেছেন এবং এবার ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন তাকে থাকার জন্য। উনি চেষ্টা করছেন, নিরলসভাবে কাজ করছেন। এখন পর্যন্ত আমি তেমন কোনো আশার আলো দেখি না। যে নেত্রী ঘোষণা দিয়েছেন উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, তার সঙ্গে সিনিয়র নেতারা যারা দেশের বাইরে আছেন তারাও ওনার সঙ্গে ফিরবেন বলে উনি ঘোষণা দিয়েছেন। মিশ্র প্রতিক্রিয়া আছে নেতাদের মধ্যে। আমার সাথে কিছু কিছু কেন্দ্রীয় নেতার কথা হয়েছে। প্রশ্নটা এরকম আমারও, যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন উনি অকুতোভয়, উনি বীরের বেশে উনি ফিরতে চান, কিন্তু সে পিছনের শক্তিটা কি? যেখানে আমাদের তথাকথিত দেশপ্রেমিক সেনাবাহিনী বিট্রা করেছে জননেত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে, অবশ্যই পুলিশ বাহিনীর নির্বিচারে প্রায় 3,500 পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে। বিডিআর, বিজিবি, র্যাব যারা সেই 24-এর 5ই আগস্ট থেকে রাস্তায় আছে, আমরা দৃশ্যমান এমন কিছু দেখতে পাচ্ছি না তারা এই দেশ রক্ষার জন্য, মানুষের জীবন মান রক্ষার জন্য, ইভেন সেনাবাহিনী তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আসছিল, কোন একটি হত্যাকাণ্ড, নির্যাতন, হত্যা এবং এই যে যত রকমের চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটতরাজ যা কিছু হচ্ছে, কোন একটা জায়গায় যে সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করেছে দেখি নাই। উপরন্তু তারা গোপালগঞ্জে এই কি বলে গত বছর যে 16ই জুলাই যে গণহত্যা করেছে, সেই গণহত্যায় আমরা স্বরূপ দেখেছি সেনাবাহিনীর। সেখানে কিভাবে বুকের উপরে বুট পাড়া দিয়ে চাপা দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে টেনে হেসড়ে লাশ নিয়ে যাচ্ছে। তো সেরকম একটা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে গেলে আমাদের পিছনে যেমন বড় শক্তি আমেরিকার পাল্টা বড় শক্তি আমাদের রাশিয়া দরকার, আমাদের ভারত দরকার, আমাদের চীন দরকার, অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন দরকার। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের যে কোটি কোটি ভক্ত, সমর্থক, কর্মী, নেতা আছে, আমরা কি তাদেরকে প্রশিক্ষিত করতে পারছি? জামাত নামক একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, তাদের যুব শিবির, ছাত্র শিবির মিলে তাদের যে সশস্ত্র 50 লক্ষ ক্যাডার আছে, যার ঘোষণা নাইবে আমি নিউ ইয়র্কে দিয়ে গেছে, 50 লক্ষ সশস্ত্র ক্যাডার আছে তাদের প্রশিক্ষিত। তার বিপরীতে আমরা কি 50,000 যুবককে প্রশিক্ষিত করতে পারছি তাদের অস্ত্রের সাথে, তার প্রশিক্ষণের সাথে মোকাবেলা করতে পারবো? তাদের অর্থের বিপরীতে আমাদের অর্থ নাই, আমাদের নেতাকর্মীরা না খাইয়ে জীবনযাপন করতেছে, মারা যাচ্ছে। আমাদের প্রস্তুতিটা কি? আমরা মহান মুক্তিযুদ্ধের সময় যে প্রায় 1.5 লক্ষ প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা তৈরি করেছিলাম, ভারত সরকার প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। এই গত 2 বছরে দেশের ভিতরে দেশের বাইরে এরকম কোন প্রস্তুতি আমাদের আছে বলে জানি না। অনেক নেতা মন্তব্য করেন যে আওয়ামী লীগ সশস্ত্র সংগঠন না, আন্ডারগ্রাউন্ড পার্টি না, তারা ওই কি বলে কোনো প্রশিক্ষণ নিয়ে এটার মতো মোকাবেলা করবে না। শুধুমাত্র জনমত আওয়ামী লীগের পক্ষে আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে। আমি মনে করি যে শুধুমাত্র জনমত দিয়ে, শুধুমাত্র আপনি অহিংস আন্দোলন করে আপনি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না। এবং আমরা যদি জননেত্রী শেখ হাসিনা ফেরত যান, আমার আশঙ্কা হয় পরাজন একেনিয়র মতো হয়তো বা এয়ারপোর্টে তাকে গুলি করে হত্যা করা হবে। তাকে যে বুলেট তাড়া করছে, জীবনে 20 থেকে 25 বার তার উপরে হত্যার যে আক্রমণ করা হয়েছে, সেটা কি মিলিয়ে গেছে? অবশ্যই না। তার সঙ্গে আরো যুক্ত হয়েছে বাংলাদেশের সকল সশস্ত্র জঙ্গি, আইএস, আইসিস সহ যাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বিদেশি মদতে, জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে, তুরস্ক থেকে আসতেছে বাংলাদেশে। সো তার কোনো হিসাব নাই, অস্ত্র উদ্ধারের কোনো পদক্ষেপ নাই।
এবং এই সমস্ত শক্তির বিরুদ্ধে একা আওয়ামী লীগ মাঠে নামলে আমি সন্দিহান আমরা কতটুকুন বিজয় অর্জন করতে পারবো।